মাসিমা, মাসিমা না বলে আবার উঠে চলে এসেছেন। বড় বৌদি দেখতে পেলে আবার আমাকে ঝাড়বে। ও মাসিমা, মাসিমা শুনতে পাচ্ছেন না? চলে আসুন, চলে আসুন, ওষুধ খাওয়াতে হবে। ছোটদা এসে তো আবার ওষুধ গুনে দেখবে সব ঠিকঠাক খাইয়েছে কিনা। এত কিছু করলেন আর ছোট ছেলেটাকে একটা বিয়ে দিতে পারলেন না? সারাক্ষণ শুধু খবরদারি। কেউ নেই, সব ফাঁকা। কি বিড়বিড় করছেন? কে নেই? দেখছিস না কেউ নেই? আগে কত লোকজন ছিল, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আর এখন সব ফাঁকা। সে আমি কি করব? আপনার আত্মীয়রা কেউ আপনার খোঁজ খবর নেয় না। চলুন চলুন, খাটে গিয়ে বসবেন, চলুন। চা দিবি? আগে ওষুধ, তারপর চা। হ্যাঁ রে, নিপাকে চা দিয়েছিস? হ্যাঁ, আগেই দোতলাতে গিয়ে দিয়ে এসেছি। সময় মতো তোমার বড় বৌমা চা না পেলে সোজা বড়দাকে নালিশ করবে। তারপর ব্যাস, আমার চিরতরে ছুটি। নিপারও শরীর ভালো নয় রে, হাজার অসুখ বাঁধিয়ে রেখেছে। যখন প্রথম ওকে দেখেছিলাম বেশ ভালো লেগেছিল, নিয়ে এলাম বড় ছেলের বউ করে। কাজকর্ম বিশেষ জানতো না, তবে মেয়েটা মন্দ ছিল না। তোমার এইসব গল্প রোজ রোজ শুনে আমার মুখস্থ হয়ে গিয়েছে। কি প্যাচাল পারো বলো তো? আর কেউ তো তোমায় সময় দেয় না, শুধু আমারই বসে বসে শুনতে হয়। সব কিছু মনে থাকে না রে, অনেক কথাই ভুলে যায়। মাথার ভেতর সব কেমন যেন ওলট পালট হয়ে যায়। না, আর খাবো না। তুই তুই যা, চলে যা সামনে থেকে। যা যা, দেখতে ইচ্ছে করছে না তোকে। যা, চলে যা, চলে যা। ব্যাস, হয়ে গেল। আর গোঁসা কেন? কি করেছি আমি? ছোট দাদা বাবুর আসার সময় হলো, তোমাকে এইরকম দেখলে তো আমি শেষ। মাকে তো দেখলাম ঘুমোচ্ছে, শরীরের কি খবর? আমি আর নামিনি নিচে, হাঁটু ব্যথায় অবস্থা খারাপ, ওঠানামা করতে জীবন বেরিয়ে যায়। আমার সাথে মায়ের কথা হয়েছে, কিছু একটা ঝামেলা হয়েছে মনে হলো, কথাই বললো না আমার সাথে। নিশ্চয়ই রুমার সাথে কিছু হয়েছে। ভাগ্যিস আমি নামিনি, না হলে আমার ঘাড়ে দোষ আসতো। তুমি থামো তো, তোমাকে মোটেও দোষ দেওয়া হয় না। আর কম তো ঝামেলা করনি এক সময় মায়ের সাথে। ও, আমি একা বুঝি ঝামেলা করতাম? তোমার মায়ের কোনো দোষ ছিল না। রাজ্যের লোকজন রোজ বাড়ি আসতো, তাদের খাওয়া থাকা, বাপরে বাপ, আমার পছন্দ হতো না। আমাদের বাড়িতে আগে সবাই আসতো তাদের ইচ্ছে মতো, বাবা মা দুজনেই লোকজন পছন্দ করত। খাওয়া দাওয়া, হাসি মজা, আর আমাদের ছোটদের হই হুল্লোড়। সেই লোকজন আমারও ভালো লাগে, তা বলে যখন তখন কথা নেই বার্তা নেই কেউ এসে হাজির হলেই হলো। আর তোমাদের সেই পিসতো ভাই যতীন, তবে সেই পিসি কিন্তু আমাদের নিজের পিসি ছিল না, বাবার মাস্তুতো বোন। সে আমরা কি জানতে পেরেছি নাকি কখনো? ওরা নিজেদের মতোই ছিল, থাকতো তো সালকিয়াতে, মাঝে মধ্যেই আমাদের বাড়ি এসে থাকতো। বিয়ের পরে প্রথম দেখেছিলাম সেবার, রাত 10টায় দুজন বন্ধু নিয়ে এসে হাজির। আমিই তো দরজা খুলেছিলাম। আরে যতীনদা, তুমি? এই চলে এলাম। আয় রে তোরা। এই নিমু, তুই যা, মামিকে বল গিয়ে আমরা এই বাইরের ঘরে বসছি। মা তো শুয়ে পড়েছে। যা ভাই, একটু ডেকে দে, বল আমার দুই বন্ধু এসেছে। হুট করে চলে এলাম তো, খাইনি কিছু। আচ্ছা, বলছি। এর কোনো মানে হয় মা? এই এত রাত্রে বসে লুচি ভাজতে হচ্ছে। আরে বাবা, অতিথি নারায়ণ, আর ওরা তো আমাদের ভাগ্নে। সে যাই হোক, কোনো খবর না দিয়ে এত রাত্রে কারো বাড়ি এলেই হলো। আরে বাবা, অচেনা বাড়ি তো নয়, মামা বাড়িতেই তো এসেছে। হ্যাঁ, সবাই এই বাড়িটাকে মামা বাড়ি পেয়েই বসেছে, সঙ্গে আবার দুই বন্ধু। তা হোক। আচ্ছা তুমি যাও, শুয়ে পড়ো,
আমি একার হাতেই সব করে নিচ্ছি। কাজ করার কথা আমি বলছি না মা, আপনারও তো কত হয়রানি হলো। কোন ভোরে উঠে কাজ শুরু করেন, শুয়ে পড়েছিলেন, তাও আবার উঠতে হলো। লোকজন আমার ভালো লাগে, কেউ না থাকলে আমি হাঁপিয়ে উঠি, দম বন্ধ হয়ে যায়, আর এসব আমার অভ্যেস হয়ে গিয়েছে। আমি সব জানি মা, বাবার মুখে তো শুনেছি আপনি একার হাতে সংসার চালিয়েছেন। 3 ছেলের পড়াশোনা থেকে শুরু করে হাট বাজার। তার কি করব? রতনের বাবার তখন বাইরের চাকরি, এদিক ওদিক ঘুরে কাজ, ছেলেপেলেগুলোর দায়িত্ব তো আমাকেই নিতে হতো। তবে টাকা পয়সার অভাব ছিল না, যেমন রোজগার করেছেন তেমনি তার খরচের হাত, দান ধ্যানও অনেক। সবাই কিন্তু ভালো মানুষের সুযোগ নিচ্ছে। তা হোক, মানুষের উপকারে তো মানুষই আসবে, আর কেউ তো পর নয়, আত্মীয় আমাদের। আর তারা এখন ফিরেও তাকায় না। তাদের আর কি দোষ, সবাই ব্যস্ত। কার সময় আছে বল খোঁজ খবর নেওয়ার? আমি দেখ না, একই বাড়িতে থেকেও মার সাথে আর দেখাই হয় না। আর মেজদা মেজ বৌদি বছরে একবার বাড়ি ফেরে, তাও 2-1 দিনের জন্য। আমাদের সাথেই তাদের কথা বলার সময় নেই, তো মার সাথে আর কি কথা বলবে? মা কিন্তু সবসময় ওদের কথা ভাবে। যারা দূরে থাকে তাদের উপর বোধহয় বাবা মায়ের টান বেশি থাকে। রত্না একদিনের জন্য এসে যেন মার কত দেখাশোনা করে, সব লোক দেখানো। মেজদার জন্য শুনেছি মার খুব দৌড়াদৌড়ি করতে হয়েছিল। সে তো কলেজের হোস্টেলে। কেন, কি হয়েছিল হোস্টেলে? দীপক শহরের কলেজে চান্স পেল, হোস্টেলে থাকবে। মা গিয়ে প্রথম দিন রেখে এলো, পরদিন সকালেই সে বাড়িতে এসে উপস্থিত। কি রে, তুই চলে এলি? না, আমি থাকবো না ওখানে। সে কি রে, বড় কলেজে সুযোগ পেয়েছিস, কত কষ্ট করে হোস্টেল জোগাড় করলাম। আমি যাবই না ওখানে। কেন রে, বল কি হয়েছে, বল আমাকে। কেউ বকেছে, ঝগড়া হয়েছে কারোর সঙ্গে? না। তাহলে কি হয়েছে? খাওয়া, হোস্টেলের খাওয়া ওই রকমই হয় রে। বাড়ি যখন আসবি তখন আমি ভালো করে সব রান্না করে খাওয়াবো তোকে, কেমন? না, আমি তোমাকে ছাড়া ওখানে থাকতে পারবো না মা। তুমি আমাকে দূরে যেতে দিও না, তোমার কাছেই রেখে দিও। কে? দীপু? দীপু এলি রে বাবা? কোথায়, কাকে দেখেছেন মাসিমা? এটা তো আমি। ও তুই? আমার দীপু আসেনি? ছেলেটা জানিস তো আমাকে ছেড়ে থাকতেই পারতো না, হোস্টেলে গিয়েও কেঁদেছে, আর চাকরি পেয়ে বাইরে যাবার সময়ও। সে তোমার ছেলে বুঝি? হ্যাঁ, মেজো। বড় ছেলে যখন হলো তখন ওদের বাবা নাম রাখলো রতন, তারপর দীপু আর নিমাই। দীপু, দীপু কোথায়? ওকে ওকে দেখি না কেন? হ্যাঁ, আপনার তো কিছুই মনে থাকে না, এই কিছু বললেন আবার তক্ষুনি সব ভুলে গেলেন। থাকে থাকে, মনে থাকে। আমার 3 ছেলেই আমার রত্ন, রত্ন গর্ভা আমি। বুঝেছি, আবার ছেলেদের গল্প শুরু করবেন তো? ওদের বাবা যখন মারা গেল আমি কিন্তু তেমন ভেঙে পড়িনি, জানতাম আগেই যাবে। অনেকটা বড় ছিল তো আমার থেকে, তখন তো ঘর ভরা লোকজন, এরা সবাই, আর কতজন আশ্রিত। আশ্রিত? এখানেই থাকতো তারা? থাকা খাওয়া সব? আর এক দুঃসম্পর্কের পিসি ছিলেন, বম্বে না কোথায় থাকতেন ওরা, একদিন চলে এলেন এখানে থাকবে বলে। ও বাবা, দুঃসম্পর্কে পিসি এসে সে থেকে গেল, বাড়ির লোক কেউ ছিল না? ছিল তো, এক ছেলে, সে তখন বিদেশে। তা পিসিমা মন্দ ছিলেন না, তবে তার বড় ছুচিবাই। ও বৌমা, এ কি কাণ্ড করো বলো দেখি তো, এটো কাটা মানবে না কিছু? কেন পিসিমা, হাত তো ধুয়েই আসলাম। আহা, এই তো রান্নাঘরে বাসনপত্র গুছলে,
তারপরে সেই হাতে আমার ধোয়া কাপড় তুলে আনলে, এগুলো আমি আর পরতে পারবো না। শুক্রি, রান্নাঘরে তো ধোয়া বাসন গোছালাম, তারপরেও তো আবার হাত ধুয়ে কাপড় তুললাম, এতে আবার শুকরি কোথায় হলো? যা জানো না বোঝো না তা নিয়ে কথা বলতে এসো না। তোমাদের বাড়িতে পড়ে আছি বলে তো অনাচার করতে পারবো না। আমি কালই চলে যাব যেদিকে দু চোখ চায়। না না, আপনি এভাবে বলবেন না। আপনি যতদিন খুশি থাকুন এখানে, কোনো অযত্ন হবে না আপনার। আমি এখনই কাপড়টা আবার ধুয়ে নিচ্ছি। সে কি গো, এত অত্যাচার! পয়সা নিয়ে আয়ার কাজ করি, আমিও সইতাম না এই অন্যায় আবদার। তাতে কি, তবে মানুষটা মন্দ ছিলেন না। একবার আমাকেও খুব যত্ন করে পিঠে বানিয়ে খাইয়েছিলেন, আর মারাও গিয়েছিলেন আমার কোলে মাথা রেখে। আর তার ছেলে, সে জানতো সব? অলোক? হ্যাঁ, জানতো বটে। একবার এসেছিল, তারপর মায়ের গয়নাগাটি আর কাগজপত্র নিতে। সেও এখন আপনার কোনো খোঁজ খবর নেয় না? সে বড় ব্যস্ত মানুষ রে। সে আপনি যাই বলুন, আপনার জন্য কারোরই সময় নেই আজ। সবার জন্য এত করলেন, আর শেষ বয়সে আপনি একাই। ছোট মুখে একটা বড় কথা বলি মাসিমা, এমন একটা বুদ্ধি করি যাতে আপনার সব ছেলেরা আপনার সাথে এসে দেখা করে। পারবি? পারবি তুই? হ্যাঁ, ঠিক পারবো। শুধু আমি যেভাবে বলছি আপনি আপনার ছোট ছেলেকে সেইভাবে বলুন। এই দেখো মা, বড়দা মেজদা দুজনেই এসেছে। ও মা, চোখ খোলো একবার। এই মেজদা, তুই ডাক না একবার মাকে, তোর কথা তো সব সময় বলে। মা, মা দেখো আমি কত দূর থেকে চলে এসেছি তোমার সাথে দেখা করার জন্য। সত্যি তোরা সবাই এসেছিস একসঙ্গে? কেন, নিমাই তো ফোন করেছিল তাড়াতাড়ি আসার জন্য। তুমি নাকি ডেকেছো তিন ভাইকে? হ্যাঁ রে, তবে কেন বলতো? সে বলেছে নিমাই আমাকেও, তোমার এত বড় সম্পত্তি আমাদের মধ্যে ভাগ করবে বলে। হ্যাঁ, আমাকেও তাই বলল, আর বলল তোমার নাকি শরীর ভালো নেই। শেষ অবস্থা কি, তাই তো? হ্যাঁ, মানে আমি তো একাই তাড়াহুড়ো করে চলে এলাম, কিন্তু তুমি তো। হ্যাঁ, মরিনি এখনো, তবে এভাবে একা একা নিঃসঙ্গ অবস্থায় বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো রে। কেন, আমরা কি তোমার যত্ন নেই না? সারাদিনের আয়া পর্যন্ত রেখে দিয়েছি। আমিও তো রোজই খবর নেই তোমার ওই আয়ার থেকে। হ্যাঁ, তা ঠিক, সব আছে আমার, আবার কিছুই নেই। ভালোই আছি আমি। তাহলে এমন ভাবে হঠাৎ করে? তোদের একটু দেখতে ইচ্ছে করছিল রে, দুদণ্ড একটু কথা বলার জন্য মনটা ছটপট করছিল। ভাগ্যিস মেয়েটা একটা বুদ্ধি দিল। তোমাকে কে বুদ্ধি দিচ্ছে বলো তো মা? সে কথা থাক রে, সেই এখন আমার সব। আমার মাও সে, আবার বন্ধুও সে। হোক না পরের ঘরের মেয়ে, হয়তো পয়সা পায় বলে এটাই তার কাজ। তাহলেও দুটো কথা বলে তো আমার সাথে। আমিও তো কাউকে পাই পুরনো দিনের প্যাচার প্যাচারের জন্য। তা বলে এমন করে ডেকে আনবে? হ্যাঁ, আমারও তো কত কাজ ছিল। যার যা কাজ থাকুক, পরে করিস। আমি তোদের কাজের ক্ষতি হোক তা চাই না, তবে আমার কাজটাও এবার শেষ করি রে। কি কাজ মা? যার জন্য ডাকলাম তোদের, এই হলো আমার
দানপত্র, স্থাবর অস্থাবর সব সম্পত্তি তোদের তিনজনের নামে করে দিয়েছি আমি। শুধু এই ঘরটা আমার থাকবে। তোদের আর সময় দিতে হবে না আমাকে। আমি আমার স্মৃতি নিয়েই থাকবো যে কটা দিন আর বেঁচে আছি। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম বাঘের খাঁচা। নামগুলি হলো পম্পা বাঘ চড়িয়াল বিশুখাড়া থেকে, জয় দেবনাথ সাবরুম দক্ষিণ ত্রিপুরা থেকে, স্বস্তিকা চক্রবর্তী উদয়পুর পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গ থেকে, রোহিত দাস শিলিগুড়ি পশ্চিমবঙ্গ থেকে, মুনমুন মিত্র সোনারপুর দক্ষিণ 24 পরগনা পশ্চিমবঙ্গ থেকে, পাপু দে সিমলা পাল বিক্রমপুর বাঁকুড়া থেকে, ঝর্ণা খাতুন কুষ্টিয়া বাংলাদেশ থেকে, উমা কর্মকার সীসা ধরাদাহ নদিয়া থেকে, আবদুল্লা তশরিফ ঢাকা বাংলাদেশ থেকে, রাজনন্দিনী সরকার কালনা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন, পিসিমা ধোয়া কাপড় আবার কেন ধুতে বলেছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।